অনিক রায়, আপনি ম্যাডামের ওই পয়েন্টে বলতে যাচ্ছিলেন যেখানে সরকার হচ্ছে এনসিপি, তিনি বলছিলেন এখন সরকারের সাথে এনসিপির সম্পর্কটা কেমন, এটা তো আমরা বিভিন্ন ঘটনায় বিভিন্ন ব্যক্তির কথায় আপনাদের দল হওয়ার আগ থেকে আমরা সেভাবে শুনে আসছি। ফলে এই সম্পর্ক আপনি কিভাবে আলাদা করবেন? প্রথমত বিষয় হলো এই সরকার তো সবার। কিছুদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি যদি সবাইকে সমানভাবে ওন করছে এখন, আমি ভুল করে না থাকলে মনে হয় না কেউ দ্বিমত করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কমেন্ট দেখুন, তিনি বলছেন যে ডক্টর ইউনূস সফল হবেন, তার উপর আমাদের বিশ্বাস রয়েছে, এই সরকারের উপর আমাদের বিশ্বাস রয়েছে। কিন্তু 2 দিন আগে বিএনপি সহ অনেক দলই এখন সরকারের ব্যাপারে অনেক বেশি ক্রিটিক্যাল, বিশেষ করে নির্বাচন। আমরাও ক্রিটিক্যাল, আমরাও তো কুয়েট ইস্যুতে ক্রিটিক্যাল। আমরা সরকারকে প্রচন্ড পরিমাণ প্রেশার করতেছি যে ইন্টারিম কি করছে। কুয়েটে একজন ভিসি, তার গদি কেন এত শক্তিশালী হবে যে যেখানে ছাত্ররা 30 ঘন্টা ধরে অনশন করছে, যেখানে ছাত্রদের উপর হামলা করলো, কারা হামলা করলো সারা বাংলাদেশ জানে। কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা কারা করেছে সারা বাংলাদেশ জানে। কুয়েটে সেই শিক্ষার্থীদের হামলা করার পরে এবার যারা হামলায় আক্রান্ত তাদেরকে করা হলো বহিষ্কার। এই ভিসি তাহলে কার হয়ে রোল প্লে করতেছে? আমরা তো আমাদের জায়গা থেকে এখানে গভর্নমেন্টের ব্যাপারে ক্রিটিক্যাল যে গভর্নমেন্ট কেন এখানে স্টেপ ডাউন করতেছে না। যেই গভর্নমেন্ট এখানে বসছে সেই গভর্নমেন্ট ছাত্র শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এখানে এসে বসেছে। তাহলে এই শিক্ষার্থীরা যারা কিছুদিন আগে জুলাই আগস্টে আন্দোলন করেছে, আমার ছোট ভাই আছে কুয়েটে, তারা এখন অনশন করছে, তো গভর্নমেন্ট কেন ব্যবস্থা নিচ্ছে না? গভর্নমেন্টের ব্যবস্থা নিতে এত সময় লাগবে কেন? অলরেডি 36 ঘন্টা পার হচ্ছে, কালকে বিকাল 4টা থেকে না 3টা থেকে অনশন শুরু হয়েছে। তা আমরাও তো গভর্নমেন্টের ব্যাপারে ক্রিটিক্যাল, আমরাও তো আমাদের ক্রিটিক্যাল জায়গায় কোনো জায়গায় যেই জায়গায় আমরা ক্রিটিক্যাল, আমরা তো সেই জায়গায়। কিন্তু আপনাদের দল হওয়ার পর থেকে যদি প্রায় 2 মাস, এই সময়ে আপনারা সরকারের ব্যাপারে যদি 2টো বিষয়ে ক্রিটিক্যাল হয়ে থাকেন, 10টা বিষয়ে আপনারা বিএনপির ব্যাপারে। আচ্ছা, এখন আপনি দেখেন, একটা হলো দল হিসেবে আমরা এখন একটি ফেজে আছি, যে ফেজে আমরা সবগুলো রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত কমিশনের আন্ডারে তাদের আলাপ আলোচনা নেগোসিয়েশনের মধ্যে আছে যে সংস্কারগুলো কিভাবে হবে। প্রথম এখানে প্রশ্ন একটি যে সংস্কার কোন কোন সংস্কারগুলো আমরা করব। আমাদের আহ্বায়ক ক্লিয়ারলি বলেছে যে মৌলিক সংস্কার করতে হবে। প্রথমত যদি সব সংস্কারও না করা যায়, মৌলিক সংস্কার ব্যতীত নির্বাচন, আসলে সেই নির্বাচন কোনো ফল নিয়ে আসবে না। বলছেন আপনার বিচার এবং মৌলিক সংস্কার। আওয়ামী লীগের বিচার তো মাস্ট, এটা তো ফার্স্ট অফ অল। মানে এটা আমাদের হতাশা, এটা আমাদের ইন্টারিমের উপর হতাশা। শেষ করে এখন পর্যন্ত না বিচারটা কোনটা? একটা বিচার হইলো বিচারের দৃশ্যমানতা, তো আমাকে দেখতে হবে। এখন পর্যন্ত কোনো বিচারের দৃশ্যমানতা দেখা গিয়েছে? বিচারের তো কোনো দৃশ্যমানতা দেখা যাচ্ছে না। আমরা তো এই জায়গায়ও সরকারের সাথে ক্রিটিক্যাল সিচুয়েশনে আছি যে কি কারণে স্পেশাল ট্রাইব্যুনাল হলো, প্রসিকিউটর নিয়োগ হলো, তাহলে বিচার কেন ফাস্ট হচ্ছে না, মানে শুরু কেন হচ্ছে না? চিফ প্রসিকিউটর কিন্তু বলেছেন যে বিচার একটা প্রক্রিয়া যেটি আইন কানুন মেনে চলতে হয়, চলতে হবে, সমস্যা নাই। দরকার পড়লে 12 ঘন্টা থেকে 24 ঘন্টা অফিস করবে বলেছেন। দরকার পড়লে 12 ঘন্টা থেকে 24 ঘন্টা অফিস করবে, বা আদালতের সংখ্যা বাড়াবে। আমি যদি দেখি আমার এখানে দুর্বলতা আছে, আমার 2টা আদালত হচ্ছে না, আমি 20টা আদালত বানাবো। আমার যদি দেখি যে সময় কোলাচ্ছে না, 12 ঘন্টা থেকে 24 ঘন্টা কাজ করব। তারা মানে যখন আন্দোলনের ফসলে তারা ওইখানে গিয়ে বসেছে, ওই চিফ প্রসিকিউটর তো এমনি ওইখানে বসে নাই, আন্দোলনের ফসল হিসেবে তিনি ওইখানে গিয়ে বসেছে। ফলে তার কাছে তো ম্যান্ডেট আছে কাজ করার, তিনি কাজ করবেন না কেন? আমরা তো প্রসেস তো নিশ্চয়ই থাকবে, সংখ্যা বাড়াবে, জনবল বাড়াবে, কি বাড়াতে হবে তারা বাড়াবে, এটা তো তাদের সরকারি কাজ। সেই কাজগুলো তো দুর্বলতা হচ্ছে। ফলে সরকারের ব্যাপারে যে আমরা ক্রিটিক্যাল না তা কিন্তু না, কিন্তু আমরা বলছি যে কোনগুলো জায়গায় আমাদের বিএনপির সাথে ডিবেট হচ্ছে। কেন বিএনপির সাথে ডিবেট হচ্ছে? নির্বাচন একটা বড় বিষয়। কারণ নট নির্বাচন, কারণ পয়েন্ট অফ সংস্কার, পয়েন্ট অফ রিফর্ম, যে আমাদের রিফর্মগুলো কি হবে। তো এটা তো খুবই স্বাভাবিক বিষয়। রিফর্মের এজেন্ডায় যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিল তাদেরও তো অনেকজনের বিএনপির বাইরে গিয়ে মতামত রয়েছে। মানে যারা বিএনপির সাথে মানে যুগপৎ মুভমেন্টে ছিল, মানে এই ফেসিবাদ বিরোধী আন্দোলনের সময়, তাদেরও তো রিফর্মের ব্যাপারে বিএনপির বাইরে গিয়ে এজেন্ডা রয়েছে, বিএনপির বাইরে গিয়ে প্রস্তাবনা রয়েছে, আলোচনা রয়েছে। এখন মিডিয়ার কারণে এনসিপিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বা বিএনপিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, আমাদের দুইজনের এই জিনিসটাকে বেশি করে দেখানো হচ্ছে। কিন্তু আপনি দেখেন, আমি যদি ভুল করে না থাকি, আরও অন্যান্য অনেকগুলো রাজনৈতিক দল আছে যাদের রিফর্মের আইডিয়াস ডিফারেন্ট আছে, রিফর্মের পলিসি ডিফারেন্ট আছে। ফলে এখন পর্যন্ত যে সভাগুলো হচ্ছে জাতীয় ঐক্যমত কমিশনে, সবগুলো কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের সাথে। কিন্তু আমরা তো চাচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দল আরেকজনের সাথে সভা করুক, জাতীয় ঐক্যমত কমিশনের উপস্থিতিতে প্রত্যেকটা রাজনৈতিক দল বসুক, সবাই সবার পজিশনগুলো বলুক। আমরা চাই সেই প্রোগ্রাম লাইভ টেলিকাস্ট হোক, বাংলাদেশ দেখুক বিএনপি কোন পয়েন্টে কি বলে, আমরা কোন পয়েন্টে কি বলি, সেই অনুযায়ী সামনে নির্বাচন হবে। সমস্যা কি? সমস্যা তো নেই। আমরা বলতে চাচ্ছি যে একটি গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যেভাবে রাষ্ট্রকে চালানো দরকার ছিল, যেভাবে রাষ্ট্র যেই উপায়ে নামার কথা ছিল, সম্পূর্ণভাবে সেইভাবে নামতে পারে নাই। এই জায়গায় ইন্টারিমের ব্যর্থতা রয়েছে, এই ব্যর্থতা ইন্টারিম নিশ্চয়ই নিবে।
আমরা এখন পর্যন্ত একটু ইন্টারাপ্ট করি আপনাকে, যে অনেক ক্ষেত্রে দেখি যে এই সরকারের ব্যাপারে যখন কোনো ক্রিটিসিজম হয়, আপনাদের দলের কেউ না কেউ সরকারের পক্ষ হয়ে কথা বলছে, মানে তাকে ডিফেন্ড করছে। যদি সবার সরকার হয় করে থাকে সেটা ব্যক্তিগতভাবে, এটা দলীয় হিসাবে না। দেখেন আমরা যারা রাজনীতি করছি, এখন রাজনীতিতে এসেছি, আমরা আপনি ধরতে পারেন যে গত 14-15 বছরে বাংলাদেশে এই গণঅভ্যুত্থানটি তো একটু ডিফারেন্ট। গণঅভ্যুত্থানটি ডিফারেন্ট বেশ কয়েকটা ফ্রেম থেকে। প্রথমত একটা ডিফারেন্ট, বাংলাদেশে এর আগে যতগুলো আন্দোলন হয়েছে সবগুলো আন্দোলনের পিছনেই কোনো না কোনো সংঘবদ্ধ রাজনৈতিক দল ছিল। এই আন্দোলনের পিছনে সংঘবদ্ধ রাজনৈতিক দল ছিল না, বা এই আন্দোলন গড়ে তোলার ব্যাপারে কোনো সংঘবদ্ধ রাজনৈতিক দল ছিল না। আমরা কারা ছিলাম? আমরা ছিলাম ক্যাম্পাসে, আমরা বিভিন্ন ছাত্র সংগঠন করেছি, আমরা বিভিন্ন সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি, ছাত্রলীগের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছি। তো আমরা মাইর খেয়েছি, দেখা গেছে ক্যাম্পাসে আমরা 20-25 জন 30 জন মিছিল করি, বেশি মানুষ আমাদের সাথে আসে না, কিন্তু তাও আমরা সেই কাজটা কন্টিনিউ করে গিয়েছি। তখন আমার সাথে নাহিদের সম্পর্ক, আমার সাথে নাহিদের তো সেই মিছিলের সম্পর্ক, আমার সাথে মাহফুজারি বা সম্পর্কটা কি ওই মিছিলের সম্পর্ক, ওই মিছিলগুলোতে আমরা একসাথে হেঁটেছি। ফলে আজকে যখন এবং এটি যেমন একটি ঘটনা যে এইরকম একটি শক্তি, যে শক্তিটাকে হয়তো বা আপনি কোনোদিন শক্তি হিসাবে মনে করবেন না, যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন করায় দেওয়ার শক্তি তো আসলে এটা না, কিন্তু এই শক্তিটাই প্রথমবারের মতো এই ঘটনাটা ঘটিয়েছে। এবং একই সাথে দেখেন, আপনি যদি আমাদের 52 থেকে বা আমাদের যদি 47-এর পর থেকে আমাদের রাজনৈতিক হিস্ট্রি যদি আপনি দেখেন, মুক্তিযুদ্ধকে যদি আপনি একটু আলাদা করে রাখেন, বাকি সকল আন্দোলনের শহীদদের সংখ্যাও যদি আপনি এক করেন, তাও তো আপনি এই জুলাই আগস্টের যে 36 দিনের শহীদের সংখ্যা সেটার সাথে মিলাতে পারবেন না, আকাশ পাতাল পার্থক্য। ফলে এই আন্দোলনটা তো ডিফারেন্ট, এবং এই আন্দোলনটা হয়তো বা ডিফারেন্ট হয়েছে কারণ এটা কোনো সংঘবদ্ধ রাজনৈতিক শক্তি দ্বারা তৈরি হয়নি। হওয়ার কারণেই এর ফলাফল এবং প্রত্যাশা এবং যা কিছু করার চেষ্টা সবাই মিলে করছে সেটাও ডিফারেন্ট, রাইট? এত লার্জ স্কেলে সংস্কার কখনো ভাবা যায় না, কিন্তু আমরা কিন্তু ভাবছি। কেন ভাবছি? কারণ আমাদের একটা রাজনৈতিক পলিসিতে যাইতে হবে। বাংলাদেশকে যদি বাংলাদেশের আপনি কৃষক বলেন, শ্রমিক বলেন, সকল জায়গার যদি আপনি সমস্যাগুলো সমাধান, তো আপনি ওভারনাইট করতে পারবেন না। যে সমস্যাগুলো 20 বছর 25 বছর 30 বছর ধরে গড়ে উঠেছে সেগুলো আপনি ওভারনাইট চেঞ্জ করতে পারবেন না। কিন্তু আপনি যদি একটা সিস্টেমে নিতে পারেন, একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকাতে পারেন, তাহলে নিশ্চয়ই একটা সার্টেন টাইম পরে এক একটা সমস্যা এক একটা সার্টেন টাইম পরে শেষ হয়ে আসবে। নিশ্চয়ই। আর যে কথা প্রধান উপদেষ্টা বলেছেন, নিশ্চয়ই আপনারা একমত যে সংস্কার কতটুকু হবে এবং কতটুকু নির্বাচনের আগে বা পরে, এটা ঐক্যমতের ভিত্তিতে। একটি বড় রাজনৈতিক দল, জামাতও একটি বড় দল, আপনারাও এক নতুন অভ্যুত্থানের মাধ্যমে আসা দল, সবাই যদি একমত হতে না পারেন সব বিষয়ে, যেই মৌলিক বিষয়গুলোর মধ্যে আমরা পার্থক্য দেখছি এখন, তাহলে সেগুলো বাস্তবায়নের, আমরা তো জনগণের হাতে ক্ষমতা দেওয়ার জন্য বলছি, গণভোটে যাব আমরা, বিএনপি রাজি হোক। সেটাতে তো জনগণ কোনগুলোতে কেন রাজি হচ্ছে না? বিএনপি তো বড় দল, তাহলে বড় দলের গণভোটে ভয় কি? জি, আমরা শেষ পর্যায়ে চলে আসছি ম্যাডাম, আপনাকে দিয়ে শেষ করব যে সংস্কারের যেগুলোর ব্যাপারে সবাই একমত হবে বা যে সংস্কার প্রস্তাবগুলো শুনে মানুষ আশাবাদী হচ্ছে যে রাষ্ট্রের একটা বড় ধরনের পরিবর্তন ঘটবে, সেগুলো কোনো একটি দলের উপরে যদি নির্ভর করে, যে দলটি, ধরে নিচ্ছি যে কোনো দল আগামী নির্বাচনে জিতবে, তাদের হাতেই যদি জিনিসটা পড়ে যায়, তাহলে সবার প্রত্যাশার একটা আশাভঙ্গ বা এই যে অভ্যুত্থান পরবর্তী সুযোগটা এসছে রাষ্ট্রের বড় ধরনের সংস্কার, সেটি কি হাতছাড়া হয়ে যাবে না? অবশ্যই হবে। কিন্তু আপনি আমাকে বলেন যে সংস্কার যে শব্দটা আমরা বলি, হ্যাঁ, আপনি এখন পর্যন্ত জুলাই থেকে আজকে পর্যন্ত যদি দেখেন, মানে সংস্কারের কত ধরনের ফর্ম আমরা দেখলাম, কিন্তু মৌলিক সংস্কার বলে যে একটা বিষয় ছিল, কয়েকটা জিনিস, 3-4টা জিনিস, এটার মধ্যে কি কারো কোনো দ্বিমত ছিল না। কিন্তু ধরেন আপনি সংস্কার করার কথা বলছেন, পরবর্তীতে আসলো গণভোটের কথা, এরপরে আসলো হচ্ছে মন্ত্রী পরিষদ পরিচালিত সংসদ হতে হবে, নতুন নতুন সব ফর্মুলা আসছে এক এক দিন। তো যখন নতুন নতুন এক একটা জিনিস আসছে, এই মুহূর্তে কি দরকার ছিল বলেন? আইন শৃঙ্খলা, নির্বাচন। এখন আমি তো মনে করি যে গণতন্ত্রের পূর্ব শর্ত হচ্ছে নির্বাচন, কিন্তু দেখেন নির্বাচন না পেতে পেতে অবস্থাটা কোন জায়গায় বলা হচ্ছে, অনেকরা বলছেন যে একই ব্যবস্থায় যদি নির্বাচনে গিয়ে আমরা আবার সরকার ছোট জিনিস আগের মতই ফলাফল, আপনার কথাটাই বললাম, এই যে নির্বাচন যে গণতন্ত্রের পূর্ব শর্ত, এই বিষয়টা আলাদা। আমি মজা করে বলতাম যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র বলতে কি বুঝে, 5 বছর পর নির্বাচন, মানে 5 বছরে একদিন। গণতন্ত্র যে কত বড় শব্দ, কত বড় স্পেস, বাট যাত্রাটা কিন্তু ধরতে পারে। আমি একটু কথা বলি, হ্যাঁ, যাত্রাটা শুভ হলে পরে সমস্যাটা কি জানেন? আমি এনসিপির সাথে আসলে টকশোতে আসতে চাই না, এনসিপি কখনো আপনাকে কথা বলতে দিবে না। গতকালও একই ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এটা উচিত না আসলে। হ্যাঁ, পরমত সহিষ্ণুতাটা একটা খুব, আমি একটু বলি, পরমত সহিষ্ণুতাটা একটা অনেক বড় বিষয়। আপনার ক্রিটিসিজম থাকতে পারে, সেটা শুনতে হবে এবং শুনে কথা বলতে হবে। এটা আসলে ওদের একটু রক্ত
গরম এটা হতে পারে। তো কোন প্রসঙ্গে ছিলাম আসলে ভুলে গেলাম। ওই যে নির্বাচনের মাধ্যমে এই যে কথাটা বলে না যে নির্বাচন আসলে গণতন্ত্র না, কিন্তু নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত। 5 বছর পর পর যদি আমি ভোট না দিতে পারি, আমার অধিকার আমি জানাতে না পারি, আপনি কি মনে করেন যে তাহলে তো শেখ হাসিনার মতোই হয়ে গেল যে একজনই দেশ চালাবে, ভোটের দরকার নেই, খুব ভালো চলছে, এটা কি গণতন্ত্র? তাহলে পৃথিবীতে কোনো দেশে আর কোনোদিন ভোট হতো না। আপনি ভোটকে এত ছোটভাবে দেখতে পারেন না। এবং আসলে হয়েছে কি, নিয়মিত ভোট হলে পরে অন্য অনেক কিছু উপরে তার ইতিবাচক প্রভাব পড়ে। অফকোর্স। এবং আপনি দেখেন সমস্যাটা যেটা হয়েছে যে জেনজিরা তো এখন পর্যন্ত ভোট দিয়ে, কারণ আমি আমার জীবনে একবার ভোট দিয়েছি, তো এরা তো আসলে কোনোদিন ভোট দেয়নি, এটা তো আমার ধারণা। সো ভোট যে কি, ভোটের যে আনন্দ, ভোট দেওয়াটা যে কত বড় নিজেকে এমপাওয়ার্ড করা, এই অনুভূতিটা তো তাদের হয় নাই। কারণ একটা নেশনের জীবন থেকে ভোট আপনি কেড়ে নিয়েছেন, তাদের ব্রেইনের মধ্যে ওই জিনিসটা নাই। যে নাসি বাহিনী যেমন করেছিল, যে মাথার ভিতর ঢুকিয়ে দিয়েছিল জার্মানদের যে ইহুদিরা খারাপ, তো সেম ঘটনা এখানে ঘটেছে। আসলে অনেক কথাগুলোর উত্তর আমি দিতে চাই, কিন্তু যেমন ধরেন অনেকরা যে কথাগুলো বলে যে উনারা এই দল, এই সরকারকে ক্রিটিসাইজ করে, এটা উনি বলেছেন। কিন্তু দেখেন উনি প্রথমে কথাটা শুরু করলো কি দিয়ে, উনি বললেন যে এই সরকার তো সবার সরকার, আমাদের সরকার। দুদিন আগেই উনারা বলেছেন এই সরকার বিএনপির সরকার। হ্যাঁ, এটা অনেকরাই বলেছেন। আবার এই যে উনারা যে ক্রিটিসাইজগুলো করেন, আমার কেন জানি মনে হয় হয়েছে কি, আসলে কনস্পিরেসি থিওরি বলে একটা কথা আছে না, মাথার মধ্যে কেন যেন সরল জীবন থেকে বের হয়ে গেছি তো আমরা। মানে সরল বলে থেকে, কারণ যে দেশে আপনি স্বপ্নই দেখতে পারেননি কখনো, স্বপ্নই বিক্রি হয়ে গিয়েছিল, স্বপ্নেরই রাজনীতিকরণ হয়েছে, সেই দেশে আপনাকে সরলভাবে চিন্তা করতে দিবে না। সো আমি খুব কমপ্লিকেটেড হয়ে গেছি। আমার কমপ্লিকেটেড মন কি বলে জানেন, যে ওনারা যে ক্রিটিসাইজগুলো করেন এই মুহূর্তে এই সরকারের, এটাও কিন্তু এই সরকারের ক্ষমতায় থাকাকে প্রলম্বিত করার জন্যই আমার মনে হয়। যেমন ধরেন ওনারা যে ক্রিটিসাইজগুলো করেন, মানে উনি একটু আগে যে ক্রিটিসাইজগুলো করেছেন সরকারকে নিয়ে, সেগুলোকে কেন জানি মনে হয় কি যে ওনারা বলবেন যে সরকার ঠিক করছে না, সরকার বলছে, যেমন উনি যেটা বিচারের কথা বললেন, বিচার প্রক্রিয়া, হ্যাঁ বিচার প্রক্রিয়া হচ্ছে, আমি আসলে অনেক কথা বলতে পারলাম না, মানে আমি ওটাই এক লাইনে বলতে চাই যে আমার কেন জানি মনে হয় যে ওনারা ক্রিটিক করেন, এটার পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, যে এই ক্ষমতাকে, এই মুহূর্তের এই সরকারকে একটু প্রলম্বিত করা, ওনাদের সময় দরকার, ওনারা দল করবে। তবে লাস্ট যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এই আন্দোলন আসলে জুলাইয়ের এই আন্দোলন নয়, মানে শুধু এতটুকু সময় নয়, এটার পেছনে অনেক ইতিহাস আছে। উনাদের দলের অনেককে দীর্ঘ 16 বছরের লড়াই সংগ্রাম, এবং উনাদের দলের অনেককে, উনি বলেছেন না ক্যাম্পাসে উনি মিছিল করেছেন, কিন্তু উনাদের দলের অনেক টপ মোস্ট নেতাদের কিন্তু আপনি দেখেছেন আওয়ামী লীগের ছত্রছায়া ছিল, ছাত্রলীগের ছত্রছায়া ছিল। লাস্ট যে কথাটা বলতে চাই, এটা বলতেই হবে, সেটি হচ্ছে যে যে কথাটা বললো যে সংরক্ষিত নারী আসন, আমি মানে ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই এই মুহূর্তে বাংলাদেশের নারীরা সেই অবস্থায় নাই যে তারা একটি সরাসরি নির্বাচন করবেন। কারণ নির্বাচন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আর্থিক সচ্ছলতা থাকতে হবে, তবে এটা করতে পারেন সংরক্ষিত আসনকে খুব মানে সূক্ষ্মভাবে স্ক্রুটিনি করবেন। অনেক ধন্যবাদ প্রফেসর নাহরিন ইসলাম খান, অনেক ধন্যবাদ অনিক রায়।